তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে পড়ছি। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষ মানে কি? তড়িৎ রাসায়নিক কোষ হলো এই এই প্রকার কোষের সাহায্যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কিছু পরিমাণ তড়িৎ শক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারবো, বা কিছু পরিমাণ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারবো। তড়িৎ রাসায়নিক কোষ, এই তড়িৎ রাসায়নিক কোষ দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে তড়িৎ তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ, ইলেকট্রোলাইটিক সেল। হ্যাঁ, ইলেকট্রোলাইটিক সেল। আর একটা হচ্ছে গ্যালভেনীয় কোষ, গ্যালভেনীয় কোষ, গ্যালভেনিক সেল, গ্যালভেনিক সেল। ঠিক আছে, এই দুটি কোষের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে কি হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, মানে একটা তড়িৎ বিশ্লেষণ নেওয়া হয়, তড়িৎ বিশ্লেষের মধ্যে তড়িৎ পাঠানো হয়, তার ফলে তড়িৎ বিশ্লেষ্যটাকে বিভিন্ন আয়নে ভেঙে যায় এবং ওখান থেকে নতুন ধর্মের যৌগ বা মৌল তড়িৎ দ্বারে মুক্ত হয়, ক্যাথোডে অ্যানোডে মুক্ত হয়। ঠিক আছে, মানে এখানে কি হয়, তড়িৎ বিশ্লেষণ কোষে মেইন যেটা আমাদের পয়েন্টটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, আর গ্যালভেনীয় কোষে কি হয়, এখানে রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাই। ঠিক আছে, গ্যালভেনীয় কোষ যে সমস্ত ব্যাটারিগুলো আমরা ইউজ করি, টর্চের ব্যাটারি, পেন্সিল ব্যাটারি, ঠিক আছে, ওই সমস্ত ব্যাটারিগুলো কিন্তু গ্যালভেনীয় কোষের উদাহরণ। ওইখানে কিন্তু কোনো তড়িৎ পাঠানো হয় না, ওই সমস্ত কোষ থেকে আমরা তড়িৎ শক্তি পাই। পরিবর্তে কি হয়, পরিবর্তে ওই কোষের মধ্যে কোষ বিক্রিয়া ঘটে, রাসায়নিক বিক্রিয়া ঘটে, তার ফলে আমরা তড়িৎ শক্তি পাই। তাহলে এখন এই গ্যালভেনীয় কোষ বা গ্যালভেনিক সেল, এই গ্যালভেনীয় কোষ সম্পর্কে আমরা আলোচনা করব। গ্যালভেনিক কোষের কার্যপ্রণালী, গ্যালভেনিক কোষের গঠন। ঠিক আছে, তাহলে গ্যালভেনীয় কোষ, গ্যালভেনিক সেল। গ্যালভেনীয় কোষের একটা উদাহরণ হচ্ছে ড্যানিয়েল সেল। হ্যাঁ, গ্যালভেনীয় কোষ, গ্যালভেনিক সেল, গ্যালভেনীয় কোষ। গ্যালভেনীয় কোষটা কি, এখানে কি হয় গ্যালভেনীয় কোষ, তাহলে গঠনটা প্রথমে দেখাই। একটা ছবি ডায়াগ্রাম আঁকছি আমি। এই একটা পাত্র আর এইখানে একটা পাত্র, দুটো পাত্র গেছি। এই পাত্রটাতে জিঙ্ক সালফেটের দ্রবণ আছে, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেটের দ্রবণ আছে এই পাত্রে, ZnSO4 দ্রবণ। আর দ্রবণটার ঘনত্ব হচ্ছে 1.0 m ZnSO4 দ্রবণ। ঠিক আছে, আর এই পাত্রটাতে আমরা কপার সালফেট রেখেছি, কপার সালফেট CuSO4 1.0 m CuSO4 দ্রবণ। ঠিক আছে, জিঙ্ক সালফেটের দ্রবণে আমরা একটা জিঙ্কের দণ্ড নিমজ্জিত করেছি, জিঙ্কের দণ্ড। আর কপার সালফেটের দ্রবণে আমরা একটা কপারের দণ্ড নিমজ্জিত করেছি। দুটো দ্রবণে দুটো দণ্ড নিমজ্জিত করেছি, এটাতে জিঙ্কের দণ্ড নিমজ্জিত করেছি, এটাতে কপারের দণ্ড নিমজ্জিত করেছি। এই দণ্ডটা হচ্ছে জিঙ্কের দণ্ড আর এই দণ্ডটা হচ্ছে কপারের দণ্ড। ঠিক আছে, যে ধাতুর দ্রবণ সেই ধাতুরই দণ্ড নিমজ্জিত করব, দিয়ে দণ্ড দুটোকে আমরা তারের মাধ্যমে যোগ করে দিয়েছি। এখানে একটা সুইচের ব্যবস্থা করেছি আর এখানে একটা গ্যালভ্যানোমিটার রেখেছি। ঠিক আছে, মাপার জন্য। ঠিক আছে, বা ভোল্টামিটারও বলা যেতে পারে এটাকে, ভোল্টেজ মাপার জন্য। যে কারেন্টটা তৈরি হবে, যে তড়িৎটা পাবো, সেই তড়িৎটা আমি এই ভোল্টামিটারের মাধ্যমে ভোল্টেজটা মাপতে পারবো। ঠিক আছে, এই যেটা সুইচ, এটা এখানে টাচ করলেই কারেন্ট, যে কারেন্টটা তৈরি হবে সেটা প্রবাহিত হবে। এখন কি হয় দেখা যাক। এটা হচ্ছে একটা গ্যালভেনীয় কোষের গঠন। আরেকটা অসম্পূর্ণ আছে, এইখানে এই দুটো দ্রবণের মধ্যে সংযোগ রক্ষাকারী একটা সেতু ব্যবহার করা হয়। এই দুটো দ্রবণের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতু, ঠিক আছে, এই সেতুটাকে বলা হয়
লবণ সেতু, এটা হচ্ছে লবণ সেতু। এই লবণ সেতু দুটো দ্রবণের মধ্যে সংযোগ রক্ষা করে, ঠিক আছে। লবণ সেতু, লবণ সেতুটা কি দিয়ে তৈরি হয়? লবণ সেতু হচ্ছে মোটামুটি যে সমস্ত ক্যাটায়ন অ্যানায়নের গতিবেগ প্রায় সমান, ঠিক আছে, যেমন NaCl, KCl, ওই সমস্ত ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে তৈরি লবণ, ওই লবণগুলো দিয়ে লবণ সেতু তৈরি করা হয়, ঠিক আছে। এই লবণগুলোকে গলিত অবস্থায় এই লবণগুলোর সাথে এগার এগার জাতীয় আঠালো একটা পদার্থ মিশিয়ে এই লবণ সেতুটাকে তৈরি করা হয়, ঠিক আছে। এটা এই লবণ সেতুর উপাদান হচ্ছে NaCl, KCl, এই সমস্ত লবণগুলো দিয়ে লবণ সেতু তৈরি করা হয়। এখন কি হবে, এই সুইচটাকে এখানে টাচ করালেই কি হবে, একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। ওই তড়িৎ প্রবাহটার উৎস কি, ঠিক আছে। তাহলে কার্য প্রণালীটা আমরা দেখবো যে কিভাবে তড়িৎটা সৃষ্টি হচ্ছে। প্রথমে কি হয়, এই জিঙ্ক দণ্ডকে যখন এই জিঙ্ক সালফেটে দ্রবণে নিমজ্জিত করেছি, এখানে কি হবে, এই জিঙ্কের দণ্ডটাতে অসংখ্য জিঙ্কের পরমাণু আছে। এই জিঙ্কের পরমাণুগুলো দুটো করে ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ আয়ন রূপে এই দ্রবণে আসবে, ঠিক আছে। তাহলে জিঙ্ক দণ্ডটা কি করবে, জিঙ্ক দণ্ডটা থেকে জিঙ্ক পরমাণুগুলো দুটো করে ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ আয়ন রূপে দ্রবণে আসবে, ঠিক আছে। এখান থেকে জিঙ্ক 2+ আয়নগুলো বেরোতে শুরু করবে, জিঙ্ক পরমাণুগুলো দুটো করে ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়ন রূপে দ্রবণে আসবে। ইলেকট্রনগুলো কোথায় থাকবে, ইলেকট্রনগুলো কিন্তু দণ্ডের মধ্যেই থাকবে, আয়নটা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। এই ইলেকট্রনগুলো কি হবে, এই তারের মাধ্যমে, এই ইলেকট্রনগুলো এই তারের মাধ্যমে, এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ, কি প্রবাহ এটা, ইলেকট্রন প্রবাহ, এই তারের মাধ্যমে কপার দণ্ডে আসবে। কপার দণ্ডে ইলেকট্রনগুলো আসবে, আর এখানে কি হবে, এই দ্রবণটা তো কপার সালফেটের দ্রবণ, তাহলে দ্রবণে তো কপার 2+ আয়ন, অসংখ্য পরিমাণে কপার 2+ আয়ন রয়েছে দ্রবণে। এই দ্রবণ থেকে কপার 2+ আয়নগুলো দণ্ডে আসবে, দণ্ডে তো ইলেকট্রন জিঙ্কের দণ্ড থেকে আসছে, ওই ইলেকট্রনগুলোকে কপার আয়নগুলো নেবে, এই কপার 2+ আয়নগুলো ওই কপার দণ্ডে ইলেকট্রনগুলোকে নেবে, ঠিক আছে। এখানে আমি দেখাচ্ছি Cu2+, দুটো করে ইলেকট্রন নেবে, দিয়ে কপার পরমাণুতে পরিণত হয়ে যাবে, দিয়ে দণ্ডের গায়ে আস্তে আস্তে কি হবে, জমা হবে, কপার পরমাণুগুলো দণ্ডের গায়ে আস্তে আস্তে জমা হবে, মানে কপার দণ্ডটা আস্তে আস্তে কি হবে, মোটা হবে, আর জিঙ্কের দণ্ডটা আস্তে আস্তে পাতলা হবে, কারণ জিঙ্কের পরমাণুগুলো জিঙ্ক আয়ন রূপে দ্রবণে চলে আসছে, আর কপার আয়নগুলো দ্রবণ থেকে দণ্ডে যাচ্ছে, দিয়ে কপার পরমাণু রূপে জমা হচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে এই দণ্ডটাতে কিন্তু ইলেকট্রনের প্রাধান্য বেশি, তাই তো, এই দণ্ডটা ইলেকট্রনের প্রাধান্য বেশি, এখানে ইলেকট্রন বেশি আছে, এটাকে বলা হয় ঋণাত্মক দণ্ড। কি দণ্ড বলে এটাকে, নেগেটিভ দণ্ড, ঋণাত্মক দণ্ড, ঠিক আছে। বা এর আরেকটা নাম আছে, এখানে কি হচ্ছে, জিঙ্ক পরমাণুগুলো দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়ন রূপে পরিণত হচ্ছে, তাহলে এটা জারণ প্রক্রিয়া, এটা একটা কি প্রক্রিয়া, জারণ প্রক্রিয়া, ইলেকট্রন বর্জন মানেই জারণ, ঠিক আছে, এটা হচ্ছে একটা জারণ প্রক্রিয়া। যে তড়িৎদ্বারে জারণ প্রক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় কি, অ্যানোড তড়িৎদ্বার। তাহলে নেগেটিভ দণ্ডটাকে বলা হচ্ছে কি দণ্ড, এইটাই হচ্ছে অ্যানোড দণ্ড বা অ্যানোড তড়িৎদ্বার, আর এই বিক্রিয়াটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। তাহলে এটাই হয়ে গেল অ্যানোড বিক্রিয়া। যেহেতু জারণ ঘটছে, যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার, আর অ্যানোডে যে বিক্রিয়া ঘটে তাকে বলা হয় অ্যানোড বিক্রিয়া। তাহলে এটা হয়ে গেল আমাদের কি বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, ঠিক আছে। আর অ্যানোড, তাহলে অ্যানোড দণ্ডটাই হচ্ছে নেগেটিভ দণ্ড। গ্যালভেনীয় কোষের ক্ষেত্রে অ্যানোড দণ্ডটা কি দণ্ড হয়, নেগেটিভ দণ্ড হয়। আর এখানে দেখতে পাচ্ছি কি হচ্ছে, এখানে কপার পরমাণুগুলো দুটো ইলেকট্রন নিয়ে কপার পরমাণু হচ্ছে, তাহলে আয়ন থেকে পরমাণু হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে, তো এটা কি প্রক্রিয়া, এটা হলো বিজারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে বিজারণ কোথায় ঘটে, যে দণ্ডে বিজারণ ঘটে তাকে বলা হয় কি, ক্যাথোড তড়িৎদ্বার, এটা হয়ে গেল ক্যাথোড। আর এই বিক্রিয়াটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, কপার 2+ + 2e কপার, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যাথোড দণ্ড, আর এখানে যেহেতু ইলেকট্রনগুলো কপার আয়ন ইলেকট্রনগুলো সব নিয়ে নিচ্ছে, তাহলে এখানে ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে, এটা কি দণ্ড, এটা পজিটিভ দণ্ড। ইলেকট্রনের ঘাটতি মানে হচ্ছে কি দণ্ড, পজিটিভ দণ্ড, ঠিক আছে। তাহলে
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক পরমাণুগুলো দুটো করে ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়ন রূপে দ্রবণে আসছে, ইলেকট্রনগুলো তারের মাধ্যমে এই কপার দণ্ডে যাচ্ছে, এখানে কপার আয়নগুলো আবার দ্রবণ থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু রূপে জমা হচ্ছে। তাহলে এখানে একটা ইলেকট্রনের কি পাচ্ছি, ফ্লো পাচ্ছি। তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আমরা ইলেকট্রনের প্রবাহটা পাচ্ছি। তাহলে ইলেকট্রনের প্রবাহটা পাচ্ছি আমরা কোথায় কোথায়, ইলেকট্রন প্রবাহটা পাচ্ছি আমরা অ্যানোড টু ক্যাথোড, এটা হলো ইলেকট্রন প্রবাহ। আর আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার ঠিক উল্টো দিকে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে তড়িৎটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, এটা হলো তড়িৎ প্রবাহের ডিরেকশন। তড়িৎটা কিন্তু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে প্রবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহের ডিরেকশনটাও আমি এখানে লিখে দিচ্ছি, তড়িৎ প্রবাহ ডিরেকশন হচ্ছে ক্যাথোড টু অ্যানোড, এটা হলো তড়িৎ প্রবাহের ডিরেকশন। ঠিক আছে, এইভাবে গ্যালভেনীয় কোষে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি সৃষ্টি হয়। এইবার এইখানে কিছু প্রশ্ন, উল্লেখযোগ্য প্রশ্ন আছে, যেমন জিঙ্ক পরমাণু কেন ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়ন রূপে দ্রবণে এলো, কপার পরমাণু কেন এলো না, কপারও তো আসতে পারতো। ঠিক আছে, তাহলে এগুলো ঠিক করা হয় প্রমাণ বিজারণ বিভব। প্রত্যেকটা মৌলের প্রমাণ বিজারণ বিভব বলে একটা মান আছে। এই প্রমাণ বিজারণ বিভব যে মৌলের যত কম, যে মৌলের প্রমাণ বিজারণ বিভবের মান যত কম, সেই মৌলের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তত বেশি, সেই মৌলটি তত বেশি সক্রিয়। আমাদের যে এই প্রমাণ বিজারণ বিভবের মান অনুসারে একটা শ্রেণী বানানো হয়েছে, ওই শ্রেণীকে বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর ঠিক মাঝখানে আছে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে 0.00 ভোল্ট। ঠিক আছে, হাইড্রোজেনের ওপরে যে ধাতুগুলো আছে তাদের প্রমাণ বিজারণ বিভব, যেটা বলা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড প্রমাণ, হ্যাঁ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মান হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, যত সক্রিয় ধাতু তাদের প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, যত নিষ্ক্রিয় ধাতু তাদের প্রমাণ বিজারণ বিভবের মানটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে মাঝে আছে হাইড্রোজেন। তাহলে আমরা এখানে উল্লেখযোগ্য যে জিঙ্কের মান হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এর প্রমাণ বিজারণ বিভব -0.76 ভোল্ট, -0.76 ভোল্ট, এটা হলো জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব। এটাকে এইভাবে লেখা হয় E0 Zn2+ থেকে Zn। ঠিক আছে, এটা জিঙ্কের কি মান, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, প্রমাণ বিজারণ বিভব। আর কপারের প্রমাণ বিজারণ বিভব E0 কপার 2+ থেকে কপার +0.34 ভোল্ট। তাহলে আমরা এখানে এই মান দুটো থেকে পরিষ্কার বুঝতে পারছি যে কার বিজারণ বিভবের মান ঋণাত্মক, জিঙ্কের। আর যার বিজারণ বিভব যত বেশি নেগেটিভ তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তত বেশি, সেই কারণে জিঙ্কের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কি বেশি। জিঙ্ক হচ্ছে উত্তম বিজারক। যে ইলেকট্রন ত্যাগ করে প্রক্রিয়াটা জারণ প্রক্রিয়া, কিন্তু নিজে কি বিজারক। ঠিক আছে, নিজে হচ্ছে বিজারক, এখানে জিঙ্ক হচ্ছে বিজারক আর কপার হচ্ছে কি জারক, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। তাহলে এই মান দেখে আমরা বলে দিতে পারবো, প্রমাণ বিজারণ বিভবের মান দেখে আমরা বলে দিতে পারবো যে কোন ধাতুটি অ্যানোড হিসেবে গৃহীত হবে আর কোন ধাতুটি ক্যাথোড হিসেবে গৃহীত হবে। যার মান যত কম হবে সেই ধাতুটি হবে অ্যানোড, আর যার মান যত বেশি হবে সেই ধাতুটি হবে ক্যাথোড। ঠিক আছে, যার মান যত কম সে ধাতুটি বেশি অ্যাক্টিভ, সেই ধাতুটি বেশি সক্রিয়। ঠিক আছে, আর যার মান যত বেশি সেই ধাতুটি তত বেশি ইনঅ্যাক্টিভ, সেই ধাতুটি বেশি নিষ্ক্রিয়। সাধারণত হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে কপার, সিলভার, প্লাটিনাম, এদের বিজারণ বিভব হচ্ছে সব পজিটিভ। ঠিক আছে, আর যারা হাইড্রোজেনের উপরে আছে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, হ্যাঁ সোডিয়াম, এদের কিন্তু প্রমাণ বিজারণ বিভবগুলো সব কি নেগেটিভ, কারণ এরা সবাই কি সক্রিয় ধাতু। ঠিক আছে, এখান থেকে এটা উল্লেখযোগ্য এটা যে এই কারণেই জিঙ্ক ইলেকট্রন বর্জন করছে আর কপার ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আর এখানে উল্লেখযোগ্য লবণ সেতু, লবণ সেতুর এখানে ভূমিকাটা কি, এখানে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি যে জিঙ্ক পরমাণুগুলো
কন্টিনিউয়াসলি কি হবে, যত এই প্রক্রিয়াটা চলবে জিঙ্ক পরমাণুগুলো কন্টিনিউয়াসলি ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়ন রূপে দ্রবণে আসতে শুরু করবে। ঠিক আছে, দ্রবণে যখনই আসতে শুরু করবে তখন দ্রবণে জিঙ্ক আয়নের পরিমাণটা আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। কারণ এমনিতেই এটা জিঙ্ক সালফেটের দ্রবণ, তাহলে দ্রবণে কে রয়েছে, Zn2+ আর SO4 2-, দ্রবণে এমনিতেই জিঙ্ক আয়নের পরিমাণটা বেশি, তারপর আবার দণ্ড থেকে জিঙ্ক পরমাণুগুলো জিঙ্ক আয়ন রূপে দ্রবণে আসছে, তাহলে একটা সময় জিঙ্ক আয়নের গাঢ়ত্ব কি হবে, বাড়তে থাকবে। তাহলে এক সময় এতটাই বেড়ে যাবে যে চারপাশে জিঙ্ক আয়নের একটা আস্তরণ তৈরি হয়ে যাবে। এই দণ্ডের চতুর্দিকে জিঙ্ক আয়নের একটা আস্তরণ তৈরি হয়ে যাবে। তখন আর কিন্তু জিঙ্ক আয়নগুলো দণ্ড থেকে বেরোতে পারবে না, বাধা পাবে। ঠিক আছে, এইভাবে যদি চলতে থাকে অনবরত, একটা সময় কি হবে, জিঙ্ক আয়নগুলো দণ্ড থেকে বেরোতে বাধা পাবে, তখন কিন্তু জিঙ্ক আয়নগুলো দণ্ড থেকে আর বেরোতে পারবে না, একটা সময় বিক্রিয়াটা স্টপ হবে। আর এদিকেও তাই সেম জিনিস ঘটবে। এদিকে কপার আয়নগুলো দ্রবণ থেকে দণ্ডে আসছে, এই কপার পরমাণু রূপে জমা হচ্ছে, তাহলে এখানে সালফেট আয়নের পরিমাণটা গাঢ়ত্বটা আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। কারণ কপার আয়নগুলো দ্রবণ থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে, সালফেট আয়নগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, তাহলে এখানে সালফেট আয়নের গাঢ়ত্বটা কি বেড়ে যাবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা রাসায়নিক অসাম্যের সৃষ্টি হচ্ছে, আয়নগুলোর গাঢ়ত্ব কোথাও কম কোথাও বেশি হয়ে যাচ্ছে। এদের তড়িৎ রাসায়নিক সাম্যটাকে বজায় রাখার জন্যই লবণ সেতু এক্ষেত্রে ব্যবহার করা হয়। লবণ সেতু ব্যবহার করার ফলে কি হয়, আমরা আগেই বলেছি যে লবণ সেতুর গঠনটা কি, লবণ সেতু হচ্ছে NaCl KCl জাতীয় লবণগুলোকে গলিত অবস্থায় এগার এগার জাতীয় পদার্থের সাথে মিশিয়ে এই লবণ সেতুটা তৈরি করা হয়। মানে এই লবণ সেতুর মধ্যে কিন্তু Na+, K+, Cl- আয়নগুলো রয়েছে। তাহলে এই লবণ সেতুকে যখনই দ্রবণের মধ্যে নিমজ্জিত করা হবে তখনই কি হবে, কিছু পরিমাণ জিঙ্ক আয়ন, এই দ্রবণের কিছু পরিমাণ জিঙ্ক আয়ন, যে নেগেটিভ যে আয়নগুলো আছে লবণ সেতুর অন্তর্গত, যে নেগেটিভ আয়নগুলো অ্যানায়নগুলো Cl-, এই জিঙ্ক আয়নগুলো কি হবে, Zn2+ Cl- এর সঙ্গে যুক্ত হয়ে কি হয়ে যাবে, ZnCl2 রূপে পরিণত হবে। Zn2+ আয়নটা Cl- আয়নের সঙ্গে যুক্ত হয়ে ZnCl2 তে পরিণত হবে। ফলে জিঙ্ক 2+ আয়নের গাঢ়ত্ব কিছুটা পরিমাণে কি হবে, হ্রাস পাবে। জিঙ্ক আয়নগুলো Cl- আয়নের সঙ্গে যুক্ত হয়ে এই লবণ সেতুর অন্তর্গত Cl- আয়নের সঙ্গে যুক্ত হয়ে ZnCl2 তে পরিণত হবে, ফলে জিঙ্ক আয়নের গাঢ়ত্বটা কমে যাবে। ফলে আমাদের যেটা সমস্যা হচ্ছিল যে জিঙ্ক আয়নের গাঢ়ত্বটা অতিরিক্ত বেড়ে যাচ্ছিল, সেই অতিরিক্ত মাত্রায় আর বাড়তে পারবে না। ঠিক আছে, আর এখানেও তাই সালফেট আয়নগুলো, মানে নেগেটিভ আয়ন সালফেট আয়নগুলো কি হবে, যেগুলো পজিটিভ আয়ন, এই লবণ সেতুর অন্তর্গত যেগুলো পজিটিভ আয়ন K+, Na+, এগুলো তো পজিটিভ আয়ন, এই K+, Na+ গুলোর সঙ্গে SO4 2- আয়নগুলো যুক্ত হয়ে যাবে। যে Na+ এর সাথে যদি SO4 2- আয়ন যুক্ত হয়ে যায় 2Na+ SO4 2-, তখন এটা হয়ে যাবে Na2SO4। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে SO4 2- আয়নের গাঢ়ত্বটা বেশি বাড়তে পারবে না। তাহলে লবণ সেতুর কাজ হচ্ছে, লবণ সেতুর প্রথম কাজ হলো এটি এই দুটো দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে, এই দুটো দ্রবণের মধ্যে জিঙ্ক সালফেট আর কপার সালফেট দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করছে। আর 2 নম্বর কাজ হচ্ছে তড়িৎ রাসায়নিক সাম্য বজায় রাখে, এই দুটোর মধ্যে তড়িৎ রাসায়নিক সাম্যটা বজায় রাখছে। আর এই দুটো দ্রবণকে একসঙ্গে মানে মিশতেও দিচ্ছে না। ঠিক আছে, দুটো দ্রবণ পরস্পরের সঙ্গে না মিশে দুটো দ্রবণের মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করেছে কে, লবণ সেতু। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক সাম্যটা ওটাই, ওই পয়েন্টটাই মেইন, যে তড়িৎ রাসায়নিক সাম্যটা বজায় রাখছে মানে কি, মানে কোনো আয়নের গাঢ়ত্বই কিন্তু কোথাও বাড়তে দিচ্ছে না বা কমতে দিচ্ছে না, যেখানে বেশি হচ্ছে সেখানে কমিয়ে দিচ্ছে, যেখানে কম সেখানে বাড়িয়ে দিচ্ছে। এইভাবে লবণ সেতু গ্যালভেনীয় কোষকে সাহায্য করে ওই স্পন্টেনিয়াসলি কন্টিনিউয়াসলি যাতে তড়িৎ সরবরাহ করতে পারে। হ্যাঁ, লবণ সেতু ব্যবহার করলে তড়িৎ প্রবাহটা বন্ধ হবে না, এই প্রক্রিয়াটা চলতে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে লবণ সেতুর কাজ, আর এই হচ্ছে গ্যালভেনীয় কোষের গঠন। তাহলে আমরা এখানে যে বিশেষ জিনিসগুলো লক্ষ্য করলাম কি কি, যেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, অ্যানোড দণ্ড, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড দণ্ড। ঠিক আছে, এগুলো ভালো করে করতে হবে। আর টোটাল যদি আমরা সামগ্রিক যদি দেখি যে গ্যালভেনীয় কোষের যে সামগ্রিক কোষ বিক্রিয়া, সামগ্রিক কোষ বিক্রিয়াটা কি, গ্যালভেনীয় কোষের সামগ্রিক কোষ বিক্রিয়া, হ্যাঁ সামগ্রিক কোষ বিক্রিয়া, সামগ্রিক কোষ বিক্রিয়া প্রথমে লিখতে হবে ক্যাথোড বিক্রিয়া। ঠিক আছে, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়াতে কি হচ্ছে,
ক্যাথোডে কপার 2+, দুটো ইলেকট্রন নিয়ে কপার হয়ে গেল। আর তার ঠিক নিচে লিখবো অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াতে কি হলো, জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ হয়ে গেল। ঠিক আছে, এই ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া যোগ করব, যোগ করলে কি হবে, ইলেকট্রনগুলো কেটে যাবে। ইলেকট্রনগুলো কেটে গেলে কি হবে, কপার 2+ প্লাস Zn দিয়ে হয়ে যাবে কপার প্লাস Zn2+। এটা হয়ে গেল আমাদের কি বিক্রিয়া, সামগ্রিক কোষ বিক্রিয়া। কপার 2+ প্লাস Zn দিয়ে কপার থেকে Zn2+, এটাই হলো আমাদের সামগ্রিক কোষ বিক্রিয়া। আর এই যেটা ক্যাথোড বিক্রিয়া, সেই ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে, ক্যাথোডে ইলেকট্রন গৃহীত হচ্ছে, তাহলে এটা বিজারণ বিক্রিয়া। এটাকে বলা হয় বিজারণ অর্ধকোষ। কি বলে এটাকে, বিজারণ। এগুলোকে বলা হয়, এই টোটালটা সামগ্রিক কোষ, আর এগুলো এক একটা হচ্ছে কি অর্ধকোষ। এই এখানে যেহেতু বিজারণ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, সেজন্য এটা হচ্ছে কি বিজারণ অর্ধকোষ। ঠিক আছে, এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। হ্যাঁ, রিডাকশন হাফ সেল, ঠিক আছে। আর এইটা হচ্ছে, এখানে যেহেতু জারণ হচ্ছে, এখানে জিঙ্ক ইলেকট্রন বর্জন করছে Zn2+, তাহলে এটা হয়ে গেল কি কোষ, এটা হলো জারণ অর্ধকোষ। হ্যাঁ, অক্সিডেশন হাফ সেল, জারণ অর্ধকোষ, অক্সিডেশন হাফ সেল। এটা বিজারণ অর্ধকোষ, রিডাকশন হাফ সেল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষ, এটা হলো জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা হলো সরি, এটা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা জারণ অর্ধকোষ বিক্রিয়া, দিয়ে হচ্ছে সামগ্রিক কোষ বিক্রিয়া। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ্যালভেনীয় কোষ, হ্যাঁ, বা ড্যানিয়েল কোষও বলে এটাকে, ড্যানিয়েল কোষের গঠন। ঠিক আছে তো।